সালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে থাইল্যান্ডে ভিসা করলাম এবং বাংলাদেশ ইমিগ্রেশন কিভাবে পার হলাম। থাইল্যান্ডে ভিসা করার জন্য প্রথমত আপনার যেসব ডকুমেন্টগুলি প্রয়োজন হবে সে ডকুমেন্টগুলি হচ্ছে আপনার আপনার প্রয়োজন হবে প্রথমত একটা থাইল্যান্ডের অ্যাপ্লিকেশন কপি, মানে ভিসা ফর্ম, ওটা ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে আপনার একটা কভার লেটার, থাইল্যান্ড এম্বাসি বরাবর একটা কভার লেটার লিখতে হবে। তারপর হচ্ছে আপনার রাউন্ড ট্রিপ ফ্লাইট টিকিট বুকিং। এটা যে আপনার কনফার্ম টিকিট লাগবে তা না, একটা টিকিট বুকিং করে নিলেই হবে। আপনি থাই এয়ারওয়েজ থেকে নিতে পারেন, বাংলাদেশ বিমান থেকে নিতে পারেন, ইউএস বাংলা থেকে নিতে পারেন, ইচ্ছে যে কোনোভাবে যে কোনো এয়ারলাইন্স থেকে যদি একটা বুকিং ম্যানেজ করতে পারেন, অবশ্যই রাউন্ড টিকিট সহ। তারপর হচ্ছে আপনার একটা হোটেল বুকিং। হোটেল বুকিংয়ের জন্য আপনি এক্সপেডিয়া, hotels.com, পরে বুকিং.com, তারপর আপনার আছে অ্যাগোডা, এরকম আরও অনেকগুলি সাইট আছে যেগুলি থেকে আপনি হোটেল বুকিং যে কোনো একটা হোটেল বুকিং করে নিতে পারবেন। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি হোটেল বুকিংয়ের সময় যে কার্ডটা দিবেন সেটা চেষ্টা করবেন পুরাতন কোনো একটা কার্ড দিয়ে যদি বুকিং করতে পারেন সেটা আপনার জন্য বেটার। না হলে অনেক সময় দেখা যায় কার্ডের একটু ইনফরমেশন বেশ কম থাকা পরেও তারা আপনার পেমেন্টটা নিয়ে নেওয়ার চেষ্টা করে। তার জন্য আপনারা চেষ্টা করবেন যেসব হোটেলগুলিতে যে ওইখানে গিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন এ ধরনের একটা অপশন দেওয়া থাকে, সেগুলি আপনারা বুকিং করার চেষ্টা করবেন। তাহলে সেক্ষেত্রে আপনার কোনো প্রকার কার্ডে ইনফরমেশনের এত ঝামেলা থাকবে না। এরপর হচ্ছে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যে ব্যাংক স্টেটমেন্টটাতে আপনার মিনিমাম ৮০,০০০ টাকা থাকতে হবে। এই ক্ষেত্রে অনেকের অনেক ধরনের মন্তব্য আছে, তা হচ্ছে আপনার ১ লাখের উপরে থাকতে হয়, ১.৫ লাখ থাকতে হয়। তাদের যেটা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বর্তমান টাকা রেটে আপনার ৭০,০০০ থাকলেই চলে। তবে আমার ক্ষেত্রে আমি ৮৫,০০০ টাকা শো করেছিলাম ব্যাংক স্টেটমেন্টে লাস্ট ব্যালেন্স। সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয়নি, ৮৫,০০০ দিয়েই আপনার বিষয়টা পেয়ে গেছি। এক্ষেত্রে তারা দেখে আপনার ব্যাংক স্টেটমেন্টটা কীরকম, যে আপনি শুধু এই ভিসার জন্য ভিসাকে টার্গেট করেই কি স্টেটমেন্টটা তৈরি করছেন কিছুদিনের মধ্যে, এটাকেই তারা ফলো করে। আর যদি আপনার রেগুলার ব্যাংকে লেনদেন থাকে সেক্ষেত্রে ওটা তারা বিবেচনায় নেয় যে এটা ওকে আছে, এটাতে আমরা দিতে পারি। আমার ট্রানজ্যাকশন ভালো ছিল, রেগুলার ট্রানজ্যাকশন ছিল। পাশাপাশি হচ্ছে আমি ৮৫,০০০ টাকা লাস্ট ব্যালেন্স দেখেছি। এরপরে আপনার লাগবে ব্যাংক সলভেন্সি লাগবে, ব্যাংক স্টেটমেন্টের সাথে একটা ব্যাংক সলভেন্সি লাগবে। আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এনওসি লাগবে। আপনি জব হোল্ডার হয়ে থাকলে আপনার এনওসিটা শো করতে হবে। আর আপনি যদি জব হোল্ডার হয়ে না হয়ে থাকেন, বিজনেসম্যান হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স, নোটারি করা ট্রেড লাইসেন্স আপনাকে জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার যদি আপনার স্যালারি অ্যাকাউন্ট থাকে স্যালারি সার্টিফিকেট লাগবে। হচ্ছে স্যালারি সার্টিফিকেট বলতে আপনার যদি ব্যাংকে টাকাটা পে করে না থাকে, অথবা আপনাকে দেখা যাচ্ছে অনেক কোম্পানি আপনাকে স্যালারি দেয় কিন্তু কোনো প্রকার স্যালারি পে স্লিপ দিয়ে থাকে না, সেক্ষেত্রে স্যালারি সার্টিফিকেটটা কীভাবে কী করবেন। স্যালারি সার্টিফিকেটটা সেক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্টেন্টের সাইন নিয়ে একটা স্যালারি সার্টিফিকেট তৈরি করে নেবেন। এগুলো অনেকগুলো ডেমো পাবেন, গুগলে আছে। তারপরে কারো যদি প্রয়োজন হয় আমাকে মেইল করবেন অথবা কমেন্টে জানাবেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব একটা ডেমো। এই ইনফরমেশনগুলো হলে এরপর হচ্ছে আপনার ২ কপি ছবি লাগবে, যেটা শুরুতেই বলা দরকার ছিল। 2 কপি ছবি লাগবে, থাইল্যান্ডের ইয়েতেই পেয়ে যাবেন, একটা সাইজগুলো পেয়ে যাবেন যে কি কোন সাইজের, এবং এগুলো আপনার ল্যাব প্রিন্ট হতে হবে। এগুলি নিয়ে আপনি থাইল্যান্ডে ভিসা করতে পারবেন। তো হচ্ছে আপনি নিজেও জমা করতে পারেন অথবা আপনার চাইলে কোনো এজেন্সির হেল্প নিতে পারেন। যদি এজেন্সির হেল্প নেন সেক্ষেত্রে শুধু আপনার যাবতীয় আপনার পার্সোনাল যেটা এনওসি, স্যালারি সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এগুলো এজেন্সিকে দিলে বাকিটা আপনার হোটেল বুকিং, তারপরে এয়ার টিকিট বুকিং, কভার লেটার, ফর্ম ফিল আপ কীভাবে করতে এগুলি তারা করে দেবে। তো সেক্ষেত্রে আপনি যদি নিজে করেন, আমারটা আমি নিজেই করেছিলাম।
আমার একজন বড় ভাই ছিল, ওনার কিছু হেল্প নিয়েছিলাম। হেল্প নিয়ে আমারটা আমি নিজেই করেছি, কোনো প্রবলেম হয়নি। আমারটা আমি নিজে জমা দিয়ে নিয়ে আসছি। আপনার টোটাল ৫,০০০ মতো লাগে। ৫,০০০ বলতে কিছু কম থাকে যদি আপনি সরাসরি জমা দেন। সেক্ষেত্রে আপনার ৪,৬০০ কি ৭০০ এরকম লাগবে। আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে পেমেন্ট স্লিপ সহ দেখিয়েছি যে কত টাকা আপনার লাগতে পারে, এবং আপনার স্লিপটা সহ আছে। যদি আপনি জমা দেন তাহলে ৫,০০০ পুরোপুরি লাগবে না, ৪,৬০০ ৪,৬০০ সামথিং লাগতে পারে। পরবর্তী হচ্ছে আমি আপনাদের সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চিটাং থেকে রওনা দিয়েছিলাম, যেহেতু আমি চিটাংয়ের। চিটাং থেকে রওনা দিয়ে আমি চলে গেছি হচ্ছে আপনার ঢাকা। তরুণানী সেটা রওনা দিয়ে চলে গেছে ঢাকা। ঢাকা এয়ারপোর্ট স্টেশনে নেমে ৬টা বাজে নেমে গেলাম। নেমে নাস্তা করে আস্তে আস্তে ঢাকা বিমানবন্দরের দিকে চলে গেলাম। বিমানবন্দর যাওয়ার পরে ওইখানে কিছু লাইন ছিল সকালবেলা, যদিও সকালের লাইনটা ছোট ছিল। তো আমি ৪ নম্বর গেট দিয়ে ঢুকে গেলাম। ঢোকার পরে দেখলাম যে আপনার এখনও বোর্ডিং পাসের জন্য বাংলাদেশ বিমানের কাউন্টার ওপেন হয়নি। তো কিছুক্ষণ বসে ওয়েট করলাম। কিছুক্ষণ বসে ওয়েট করার পরে যখন কাউন্টার ওপেন হলো, আমার সামনে একজন ছিল, এর পরবর্তীতে আমি নিলাম। মানে আমি হচ্ছে ২ নম্বর প্যাসেঞ্জার, যে টিকিট বোর্ডিং পাসটা নিলাম তাদের থেকে। নেওয়ার পরে ইমিগ্রেশনের লাইনে দাঁড়ালাম। জিজ্ঞেস করলো যে আপনি কি প্রথম কিনা? বললাম হ্যাঁ আমি প্রথম, আর প্রথম থাইল্যান্ড যাচ্ছি। তো তাহলে আপনি স্যারের সাথে দেখা করেন। ওইখানে একজন স্যার ছিল, স্যারের সাথে দেখা করলাম। উনি ওইখানে আমাকে প্রায় আধা ঘন্টা দাঁড় করে রাখলেন। বিভিন্ন ধরনের পাসপোর্ট দেখতেছেন, টিকিট দেখতেছেন। ওনাকে আমি আমারটা শো করতেছি। এ, মোটামুটি একটু নাজেহাল অবস্থা। অন্যরা আসতেছে যাচ্ছে, আমি আধা ঘন্টার উপরও দাঁড়ায় থাকলাম। পরে ওনাকে বললাম যে দেখেন আমার পাসপোর্ট এখানে সব কিছু আছে, একটু চেক করেন প্লিজ। সুন্দর মতো ওনাকে আবার একটু ভালোভাবে রিকোয়েস্ট করে বলে যে ঠিক আছে আপনি লাইনে দাঁড়ান। আমি আর লাইনে আবার দাঁড়ানোর আগে আমি বললাম যে সবার টিকিটে তো আপনি সাইন করে দিয়েছেন, আমারটা ওইটা সাইন করে দেন। আমি লাইনে দাঁড়াই। তো পরবর্তীতে উনি তাও আরও ৫-১০ মিনিট সময় নিলেন। সময় নিয়ে আমাকে সাইন করে দিলেন। সাইন করে দেওয়ার পরে যখন লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়ানোর পরে উম, যে ইমিগ্রেশন পুলিশ অফিসার, উনি আবার সেম প্রশ্ন, কেন আপনি থাইল্যান্ড যাচ্ছেন? আপনি একা কেন যাচ্ছেন? প্রথমবার যাচ্ছেন, আপনাকে যেতে দিব না। এ ধরনের অনেক প্রশ্ন করা। তখন বললাম যে আমার এখানে তো সাইন করা আছে, আমি তো স্যারের সাথে কথা বলে আসছি। সাইন করা থাকলেই কি হবে নাকি? এই ধরনের আরও অনেক কথা ছিল। তাও আমি সুন্দর মতো সব কিছু যখন বুঝিয়ে বললাম যে আসলে আমি তো ট্যুরে যাচ্ছি। তো প্রথমবার বলতে আমি তো ইন্ডিয়াতে এর আগে ৪-৫ বার গিয়েছিলাম। তো বলার পরে ওনারা সাইন করে দিলেন। এরপর আমি ইমিগ্রেশন পার হয়ে বিমানের শিডিউলের জন্য ওয়েট করছিলাম। এই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করার। পরবর্তী আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশ বিমানে ফ্লাই করে ব্যাংকক কতক্ষণ সময় লাগলো যেতে, সেটা নিয়ে একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আজকের জন্য এতটুকুই। আপনাদের যদি ইনফরমেশন ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।